পূর্বে আমরা ওয়েদার ম্যাপ আলোচনা প্রসঙ্গে ওয়েদার ম্যাপের অনেকগুলো অংশ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি, যেগুলো এক্সামে আসে। এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব রেইনফল বা বৃষ্টিপাত নিয়ে। যদি তোমাদের এক্সামে বৃষ্টিপাত আসে তাহলে তোমরা কিভাবে কাজটা করবে। দেখো, রেইনফল বলে এভাবে লিখবে, লেখার পরে প্রদত্ত আবহাওয়া মানচিত্রে বিগত 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ নথিভুক্ত করা হয়েছে। মানচিত্র থেকে দেখা যাচ্ছে যে ভারতের প্রায় সব রাজ্যে অল্প বিস্তর বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির বণ্টন সর্বত্র সমান নয়। কোনো স্থানে ইলশেগুড়ি, আবার কোনো স্থানে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে। বিগত 24 ঘন্টায় সর্বাধিক 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে চণ্ডীগড়ে। দেখো, এগুলো আমরা কোথা থেকে পাচ্ছি আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি। বৃষ্টিপাতের বণ্টনের তারতম্য অনুযায়ী ভারতের উপমহাদেশে নিম্নলিখিত কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে, যথা সেভাবে বলে তোমরা আলোচনা করবে। দেখো, আমরা এই ম্যাপ থেকে আলোচনা করছিলাম। এই যে বললাম যে বিগত 24 ঘন্টা, এটা বিগত 24 ঘন্টার মানে যখন এই ম্যাপটি তৈরি করা হয়েছিল তখনকার সময়ে বিগত 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এখানে দেওয়া ছিল। তো বৃষ্টিপাত দেখো তোমরা ম্যাপে এইভাবে ঠিক সিম্বল আকারে লেখা থাকে, এই যে 11, 17, 1। তো আমরা এইগুলো সব দেখবো যে কোথায় কত বৃষ্টিপাত হয়েছে। দেখো, এই ম্যাপে যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখবো এই চণ্ডীগড়ে সর্বাধিক 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই জন্য আমরা কিন্তু এই ম্যাপটা দেখেই ইন্টারপ্রিটেশন এখানে লিখেছি যে চণ্ডীগড়ে সর্বাধিক 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। তোমরা প্রাথমিকভাবে রেইনফল এক্সামে আসলে ম্যাপটা দেখে কোথায় কেমন বৃষ্টিপাত হয়েছে আর বৃষ্টিপাতের কন্ডিশনটা কেমন সেটা তোমরা প্রাথমিকভাবে এখানে একটা বর্ণনা দিয়ে নেবে ইন্ট্রোডাকশন পার্ট হিসাবে। তারপরে দেখো, একটা এরকম ইন্ডিয়ার একটা ম্যাপ ড্র করবে, ইন্ডিয়ার একটা ম্যাপ এঁকে এখানে রেইনফল জোন বলে লিখবে। লিখে রেইনফল জোনকে দেখো 3 ভাগে ভাগ করবে: হেভি রেইনফল জোন, লাইট রেইনফল জোন, আর হচ্ছে রেনলেস, অর্থাৎ খুব বৃষ্টি হয়েছে, অল্প বৃষ্টি, আর একদমই বৃষ্টিহীন অঞ্চল। তো এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে কোথায় বেশি বৃষ্টি হয়েছে, কোথায় কম বৃষ্টি হয়েছে। দেখো, বৃষ্টিপাতের সিম্বল কিন্তু সংখ্যা আকারে এখানে দেওয়া আছে। এখানে দেখো 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, এখানে 1 সেন্টিমিটার, এখানে 7 সেন্টিমিটার, এখানে 8 সেন্টিমিটার। তো এইভাবে যদি আমরা দেখি আমরা কিন্তু খুব সহজে এটাকে বিশ্লেষণ করে ফেলতে পারবো এবং একটা ম্যাপের জোন করে ফেলতে পারবো। তো দেখো, আমি এখানে এইভাবে একটা জোন করে নিয়েছি। তো এই জোন অনুযায়ী যদি দেখি তাহলে দেখো এই যে জোনটা, অর্থাৎ এখানে যে সিম্বলটা দিয়েছে এখানে হেভি রেইনফল হয়েছে। তো কোথায় কোথায় হেভি রেইনফল হয়েছে দেখো, হেভি রেইনফলকে আমরা কীভাবে লিখবো? ভারী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তো যদি দেখি ভারী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ম্যাপে যদি দেখি ভারী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বা এই ম্যাপে যদি আমি যেভাবে ড্র করেছি সেভাবে যদি দেখি তাহলে 1 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতযুক্ত স্থানগুলি 1 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতযুক্ত স্থানগুলি কিন্তু ভারী বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের অন্তর্গত। ভারতের দুটি পৃথক অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি ভালো করে ম্যাপটা দেখি তাহলে ভারতের দুটো পৃথক অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। প্রথম অঞ্চলটি হলো পশ্চিমঘাট পর্বতমালা। দেখো, প্রথম অঞ্চলটি হলো পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিমে বিস্তৃত। সমগ্র ম্যাপটা ভালোভাবে দেখি, এখানে দেখো বৃষ্টিপাত কত? 2 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। মানে যদি আমরা এই অঞ্চলগুলো দেখি, প্রথম অঞ্চল যেটা পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম অংশে সমগ্র কঙ্কন, কর্ণাটক উপকূল, কেরালা উপকূল, এগুলো যদি আমরা দেখি এই অঞ্চলে কিন্তু এই ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো এই অঞ্চলে অধিকাংশ স্থানে বৃষ্টিপাত কিন্তু দেখো 3 থেকে 9 সেন্টিমিটারের মধ্যে। অঞ্চলটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রতিবাদ ঢালে অবস্থিত হওয়ায় শৈলক্ষেপ পদ্ধতিতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আমরা সবাই জানি এইখানে এই বরাবর কী পর্বত আছে? পশ্চিমঘাট পর্বত। তো এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই ঢালে বাধা পেয়ে কিন্তু এখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটেছে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় বলয়টি যদি দেখি, দ্বিতীয় অঞ্চলটি ভারতের বিশাল এলাকা জুড়ে কিন্তু অবস্থান করছে। দেখো, দ্বিতীয় বলয়টি ভারতের বিশাল অঞ্চল জুড়ে অবস্থান করছে, যেখানেও কিন্তু 1 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাত। উত্তরে কাশ্মীর থেকে দেখো, উত্তরে এখানে যদি আমরা দেখি কাশ্মীর থেকে, কাশ্মীরে 2 সেন্টিমিটার বৃষ্টিপাত। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে মহারাষ্ট্র পর্যন্ত, অন্ধ্রপ্রদেশের সীমানা, মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশের সীমানা পর্যন্ত কিন্তু এই, এবং পশ্চিম রাজস্থানের কিছু অংশ, পূর্ব অংশ থেকে পূর্ব দিকে কিন্তু দার্জিলিং ও বাংলাদেশের উত্তর সীমানা পর্যন্ত প্রসারিত। দেখো, ম্যাপেও কিন্তু আমি সেইভাবে দেখিয়েছি। দেখো, তোমরা যদি ভালো করে খেয়াল করো, একদম এইখান থেকে এটা কিন্তু ভারী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই অঞ্চলের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয়েছে কত? 3 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটারের মধ্যে। দেখো, এখানে যদি আমরা দেখি এই অঞ্চলে কিন্তু অধিকাংশ বৃষ্টিপাত দেখবে 3 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটারের মধ্যে কিন্তু এখানকার অধিকাংশ বৃষ্টিপাত। তো সমগ্র অঞ্চল জুড়ে দুটো নিম্নচাপ
অক্ষ দেখেছিলাম আমরা যখন ট্রেন্ড অফ আইসোবার করেছিলাম, তখন আমরা দেখেছিলাম দুটো নিম্নচাপ অক্ষ ছিল। আমি তখনও বলেছিলাম নিম্নচাপ অক্ষ যেখানে থাকবে সেখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে, তাই কিন্তু এই অঞ্চলে সর্বাধিক কিন্তু বৃষ্টিপাত হয়েছে, সেটা কিন্তু আমরা এইভাবে দেখিয়েছি। এবার এটা হেভি রেইনফল জোন হয়ে গেল। এবার যদি আমরা দেখি লাইট রেইনফল, লাইট রেইনফল কোথায় হয়েছে, দেখো লাইট রেইনফল আমরা দেখো এক্সামে পরীক্ষায় আসলে আমরা পয়েন্ট করে করে লিখবো এখানে ভারী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এরপরে দেখবো লিখবো হালকা বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এবার হালকা বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা লাইট রেইনফল, সেটাও কিন্তু আমরা এইভাবে একইভাবে কিন্তু আমরা বর্ণনা করব, জাস্ট এখানে এই ম্যাপটা দেখে আর তার সঙ্গে এখানে আমরা কোথায় দেখিয়েছি তার সাহায্যে। তো দেখো এখানে 1 সেন্টিমিটার বা তার কম বৃষ্টিপাতযুক্ত স্থানগুলি এই অঞ্চলের অন্তর্গত, অর্থাৎ হালকা বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ অংশে কন্যাকুমারী থেকে পূর্বে উপকূল ধরে, দেখো পূর্বে উপকূল ধরে এই কন্যাকুমারী থেকে দেখো পূর্বে উপকূল ধরে কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ অতিক্রম করে একেবারে অসম পর্যন্ত, দেখো এরকমভাবে একেবারে কিন্তু অসম পর্যন্ত, দেখো ভালো করে তোমরা যদি খেয়াল করো একেবারে অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে কিন্তু। তো এখানে কি হয়েছে, এই একেবারে দেখো এটা যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই অঞ্চলে এছাড়াও ভারতীয় দ্বীপপুঞ্জগুলি ও এই অঞ্চলের অন্তর্গত কিছু অংশেও কিন্তু এখানে একই ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা আমি বলছিলাম যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু আমরা একই ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাবো। সম্ভবত নিম্নচাপ ট্রাপটি এই অঞ্চল থেকে দূরে থাকায় এবং ট্রাপটি কিন্তু এই স্থানে দুর্বল হয়ে থাকায় এখানে কিন্তু মেঘাবৃত থাকা সত্ত্বেও বৃষ্টিপাত কিন্তু কম হয়েছে। আমরা যখন ট্রাপ দেখেছিলাম তো এই অঞ্চলগুলোতে ট্রাপগুলোতে দূরে থাকায়, ট্রাপগুলোতে দূরে ছিল আর কি, সেই কারণে কিন্তু এখানে বৃষ্টিপাত কম হয়েছে। কিন্তু এখানে কিন্তু আকাশ যদি দেখি পুরোটা কিন্তু মেঘাচ্ছন্ন, দেখো আকাশ পুরোটাই কিন্তু ওভারকাস্ট হয়েছে, কিন্তু বৃষ্টিপাত কম হয়েছে। তার কারণ ছিল এটা নিম্নচাপ অক্ষরেখা থেকে হয়তো একটু দূরে ছিল, সেটাই কারণ। আরেকটা দেখো বৃষ্টিহীন অঞ্চল, আমরা যদি বৃষ্টিহীন অঞ্চল দেখি যেখানে কোনো বৃষ্টিপাত হয়নি, দেখো আমরা এখানে ম্যাপটাকে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতে পাবো যে এই অঞ্চলগুলো এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি, দেখো কোনো বৃষ্টিপাত নেই এই অঞ্চলটা, অর্থাৎ এই অঞ্চলটার আমরা বর্ণনা দেবো ম্যাপে, আমরা ঠিক সেইভাবে এই অঞ্চলটাই দেখিয়েছি বৃষ্টিপাত। তাহলে এখানে কী হয়েছে, বৃষ্টিপাতহীন অঞ্চল বা রিজিয়ন অফ নো রেইনফল। রাজস্থানের মরুভূমি অঞ্চল থেকে, দেখো রাজস্থানের মরুভূমি অঞ্চল থেকে সমগ্র গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে বৃষ্টিচ্ছন্ন অংশে বৃষ্টিহীন অঞ্চলের অন্তর্গত। বৃষ্টিহীন অঞ্চলের অন্তর্গত হয়েছে এই অংশটি কিন্তু কেমন। এবার দেখো বৃষ্টির ছায়া অংশটি পশ্চিমঘাট পর্বতের অনুপাত ঢালে কিন্তু অবস্থিত। দেখো পশ্চিমঘাট পর্বত এখানে আছে, এর কিন্তু অনুপাত ঢালে, প্রতিবার ঢালে নয়, অবশ্যই অনুপাত ঢালে কিন্তু অবস্থিত হবে, আমরা সবাই জানি এটা কিন্তু অনুপাত ঢালেই অবস্থিত হবে। আর কি এখান থেকে আর কি দেখতে পাবো, দেখো আরও কিন্তু আমরা কিন্তু এইভাবে বর্ণনা করে দেবো, এখানে কিন্তু 0.3 করে এরকম করে লিখে দেবো যে বৃষ্টিহীন অঞ্চল, তার মধ্যে কোন কোন অংশ অন্তর্গত। এখানে আরও একটু লিখে দেবো যে এখানে কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়ায় বাতাসের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য বাতাসের জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বেড়ে যায়, তাই বাতাস ঘনীভূত না হয়ে কিন্তু বাতাস ঘনীভূত না হওয়ায় বৃষ্টিপাত কিন্তু হয়নি। এভাবে কিন্তু আমরা এই অংশটা কিন্তু কমপ্লিট করে দেবো এবং রেইনফলটা কিন্তু আমাদের এভাবে কমপ্লিট। দেখো এবার আমরা বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাতের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য কিন্তু ট্রানজেক্ট চার্ট করব। তো ট্রানজেক্ট চার্ট আমরা কীভাবে করব, ট্রানজেক্ট চার্ট করার আগে আমাদের দেখে নিতে হবে যে আমাদের ম্যাপে দেখো ডিরেকশান এরকম করে আমাদের ম্যাপে কিন্তু একটা সেকশন লাইন থাকবে। তো আমরা এই সেকশন লাইনটা নিয়ে কাজ করি, এ বি সেকশন লাইনটা নিয়ে কাজ করছি। দেখো প্রথমে এ বি সেকশন লাইন বরাবর আমরা কিন্তু একটা স্টিপ নিয়ে নেব। আগে আমি তোমাদের প্রেশার গ্রেডিয়েন্ট আঁকার সময় কিন্তু কীভাবে স্টিপ ধরতে হয়, কীভাবে এইভাবে স্টিপ ধরে আমরা একটা কাগজের স্টিপ নিয়ে নেব, আমি তোমাদের স্কেল দিয়ে দেখাচ্ছি। এখানে কাগজের স্টিপ ধরে সেই স্টিপ এখানে রেখে কীভাবে আমাদের এখানে প্রেশার গ্রেডিয়েন্ট আঁকতে হয় সেটা কিন্তু আমি তোমাদের, বা প্রেশার গ্রেডিয়েন্ট ড্রয়িং করতে হয় সেটা কিন্তু তোমাদের পূর্বের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছিলাম। তোমরা একবার একটু বুঝতে অসুবিধা হলে দেখে নিও। তো এখানে আমরা ঠিক এরকম করে একটা প্রেশার গ্রেডিয়েন্ট আঁকবো এবং এখানে লিখে দেবো হাইট ইন এমবি অর্থাৎ মিলিবার, এখানে উইন্ড প্রেশার লিখে দেবো, দিয়ে এই অঞ্চলের মধ্যে দিয়ে কোন কোন অংশগুলো পড়েছিল, দেখো এই স্টিপে এখানে অ্যারাবিয়ান সি পড়েছিল, এখানে তো অ্যারাবিয়ান সি লিখবো। তারপরে যেগুলো পড়েছিল এখানে দেখো, তারপরে কেরালা পড়েছিল, মহারাষ্ট্র পড়েছিল, গুজরাট পড়েছিল, রাজস্থানের অংশ পড়েছিল, কিন্তু সেভাবে আমরা এগুলো সব লিখে দেবো। দেওয়ার পরে দেখো এই যে উইন্ড প্রেশারটা দেখানোর পরে আমরা এরপরে ঠিক
একই রকমভাবে এখানে 2 সেন্টিমিটার একটা ডিস্টেন্স নিয়ে এখানে আমরা উইন্ড ভেলোসিটি দেখো, উইন্ড ভেলোসিটি কীভাবে দেখাবো, এই দাগের উপরে দেখো, এই দাগের উপরে এই দাগ থেকে 1 সেন্টিমিটার এদিকে আর 1 সেন্টিমিটার এদিকে, অর্থাৎ এই দাগ থেকে 1 সেন্টিমিটার এই পোর্শনে, 1 সেন্টিমিটার এই পোর্শনের মধ্যে যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোর উইন্ড ভেলোসিটি কেমন ছিল, সেই উইন্ড ভেলোসিটিগুলো কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা এখানে দেখিয়ে দেবো। দেখো এখানে কাম অবস্থা যদি তৈরি হয় সেখানে কাম দেখিয়ে দেবো, এখানে যেমন কাম পড়েছিল এখানে কাম দিয়ে দেবো, অর্থাৎ দাগের যেখানে যেটা পড়েছিল সেভাবে কিন্তু আমরা করে দেবো, সেকশন লাইনের যেখানে যা পড়েছিল। একই রকমভাবে এখানে কিন্তু আমরা ক্লাউডনেস দেখাবো, অর্থাৎ মেঘাচ্ছন্নতা। এই সেকশন লাইনের যেখানে যেমন ক্লাউডনেস ছিল সেরকম কিন্তু দেখো প্রথমে কিন্তু এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু রেনলেস। তো এখানে কিন্তু আমরা এই জন্য প্রথমে প্রোফাইলের শুরুতের দিকে কিন্তু রেনলেস দেখিয়ে দিই, তারপরে দেখো যেমনভাবে তারপরে দেখো এটা যেমন ছিল, এটা যেমন হাফ রেইনফল ছিল, সেগুলো কিন্তু আমরা পরপর এইভাবে আমরা দেখিয়ে যাব। এরপরে দেখো অ্যাট লাস্ট একদম দেখাবো সেটা হচ্ছে রেইনফল জোন। তো রেইনফল জোন দেখানোর সময় আমরা কিন্তু এবার রেইনফলটা কতটা হয়েছে রেইনফলটা আমরা দেখাবো। আগের অংশটা ছিল ক্লাউড, এবার রেইনফল। দেখো এখানে রেইনফল নেই, এখানে কিন্তু রেইনফল হয়েছে সামান্য, এদিকে কিন্তু রেইনফল যেমন আছে তেমনভাবে কিন্তু আমরা যদি এটাকে জোন করে দিই, এভাবে জোন করে দেখাবো। এবং প্রথম অংশ দেখো রেইনলেস, আর তারপরে হেভি রেইনফল, লাইট রেইনফল, তারপরে কিন্তু আবার রেইনলেস, এই সেকশন লাইন বরাবর যেটা হয়েছিল। এইটা কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু এবার একটা হেডিং দেবো এখানে, ট্রানজেক্ট চার্ট শোয়িং দ্য কোরিলেশন বিটুইন এয়ার প্রেশার, উইন্ড, ক্লাউডনেস অ্যান্ড রেইনফল। বলার পর এর কিন্তু একটা আমাদের ইন্টারপ্রিটেশন কিন্তু লিখতে হবে। দেখো ইন্টারপ্রিটেশনটা আমরা ওই দেখে লিখবো, দেখে অর্থাৎ এই ড্রয়িংটা যেমন হয়েছে আর ম্যাপটা যেমন হয়েছে তারপরে লিখবো। দেখো ইন্টারপ্রিটেশনটা আমি লিখে রেখেছি, একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ট্রানজেক্ট চার্ট থেকে বোঝা যায় যে পাকিস্তান ও রাজস্থানের কিছু অংশে বায়ুর চাপ ঢাল খুব কম বলে এখানে বায়ু শান্ত অবস্থায় বিরাজ করছে, তবে বাকি রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক বায়ুচাপের ঢাল কোথাও 5 নটিক্যাল মাইল, আবার কোথাও 10 নটিক্যাল মাইলের মতো। তবে আরব সাগরে বায়ুর উচ্চচাপ এর অবস্থান রয়েছে এবং এখানে বায়ুর গতিবেগ 5 নটিক্যাল মাইলেরও কম। এখানে খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে প্রায় সমগ্র আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন। পাকিস্তান ও আরব সাগরের উপর কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্নতা দেখা যাচ্ছে। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে, কর্ণাটকের অবশিষ্ট অংশে হালকা বৃষ্টিপাত হয়েছে। এছাড়া পাকিস্তান, রাজস্থান, গুজরাটের কিছু অংশে কিন্তু আমরা বৃষ্টিহীন অঞ্চল বিরাজ করছে, এটা দেখতে পাচ্ছি। প্রদত্ত ট্রানজেক্ট চার্টের সাথে আমরা ট্রানজেক্ট চার্টের থেকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বায়ুর চাপের ঢালের সঙ্গে বায়ুর গতিবেগ, আকাশের মেঘের অবস্থা ও বৃষ্টিপাতের কিন্তু নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা এই বায়ুর চাপের ঢালের যেখানে যেটা দেখতে পেয়েছি সেখানে কিন্তু সেটা আমরা এইভাবে লিখে দিয়েছি, এই টোটাল এই ডায়াগ্রামটা দেখে আর কি। তো দেখো এরপরে আমাদের যেটা করতে হবে আর কি, এরপরে আমাদের কিন্তু ওয়েদার ম্যাপে সি কন্ডিশন দেখাতে হবে, বা কন্ডিশন অফ সি, বা সমুদ্রের অবস্থা দেখাতে হবে। সমুদ্রের অবস্থা কেমন, সমুদ্রের অবস্থা দেখানোর আগে তোমরা একটা ইন্ট্রোডাকশন পার্ট এভাবে লিখে নেবে। পশ্চিম উপকূল ও পূর্ব উপকূল বরাবর বায়ুপ্রবাহ ধীর গতি সম্পন্ন হওয়ায় উক্ত দিনে সমুদ্র সম্ভবত শান্ত অবস্থায় ছিল, তবে নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম অংশে বায়ুর গতিবেগ বেশি হওয়ায় সমুদ্র নিকোবরের নিকট উত্তাল এবং অনতি দূরে ভীষণ উত্তাল ছিল। লাক্ষাদ্বীপ থেকে প্রায় 300 কিলোমিটার পশ্চিমে সমুদ্র ছিল মাঝারি প্রকৃতির উত্তাল। আমরা এটা কীভাবে লিখলাম বলো তো? দেখো এই যে উত্তাপ বা শান্ত আমরা কীভাবে বুঝতে পারছি, আমি তোমাদের যখন সি কন্ডিশনের সিম্বল দেখেছিলাম তখন কিন্তু আমরা দেখিয়েছিলাম। দেখো এখানে কিন্তু এমওডি অর্থাৎ মডারেট, মানে এখানে সমুদ্র মাঝারি প্রকৃতির। আবার এখানে দেখো সব সিম্বল অনুযায়ী দেওয়া ছিল। তো আমরা ভারতের এই নিচের অংশটা এরকম ড্র করব, যেহেতু আমরা দুদিকে আমরা সি কন্ডিশন দেখাবো, ঠিক এরকমভাবে দেখো ড্র করব সি কন্ডিশন। তো সি কন্ডিশন দেখিয়ে যেখানে যেমন সি কন্ডিশন আছে, দেখো এখানে মোড ছিল, তো আমি এখানে মোড দেখাবো। দেখো এখানে দেখো বঙ্গোপসাগরের অংশে দেখো এখানে ভেরি রাফ ছিল, প্রচণ্ড খারাপ, তো এখানে আমি ভেরি রাফ দেখিয়েছি। অর্থাৎ সোজা কথায় আমরা এরকম একটা ড্রয়িং করব সি কন্ডিশন বলে, ইন্ডিয়ার নিচের অংশটা আঁকবো, একে এখানে আরাবিয়ান সিতে কন্ডিশন কেমন আছে, অ্যারাবিয়ান সিতে আর বে অফ বেঙ্গলে কেমন কন্ডিশন আছে সেটা দেখিয়ে, যেভাবে আমরা দেখিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ডিসক্রিপশানটা লিখবো। এরপরে লাস্ট যেটা আমাদের করতে হবে আর কি, এই ওয়েদার ম্যাপের কিন্তু ওয়েদার ম্যাপটা কোন সময়ের সেটা কিন্তু আমাদের শনাক্তকরণ করতে হবে, অর্থাৎ ঋতু নির্ণয়। আমরা যদি এরকমভাবে দেখি যে স্থলভাগের উপরে নিম্নচাপ ও জলভাগের উপরে উচ্চচাপের অবস্থান দক্ষিণ, দেখো এখানে এই ম্যাপে স্থলভাগের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ, জলভাগের উপরে উচ্চচাপের অবস্থান। এছাড়াও আর কী দেখতে পাচ্ছি, দেখো
দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রধান বায়ু প্রবাহ, উপমহাদেশের সর্বত্র মেঘে ঢাকা আকাশ এবং সর্বত্র বৃষ্টিপাতের আঞ্চলিক কেন্দ্রীয় ভবন প্রভৃতি নির্দেশ করছে যে এটি কিন্তু উপমহাদেশের একটি মৌসুমি বায়ু বিরাজ করছে সেরকম সময়ের কিন্তু একটা মানচিত্র, সেরকম সময়ের একটা ওয়েদার ম্যাপ। এইভাবে কিন্তু আমরা লিখে দেবো এটা কিন্তু একটা মনসুন ওয়েদারের বা মৌসুমি বায়ু অধ্যুষিত সময়ের একটা মানচিত্র। এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ ওয়েদার ম্যাপটা আমরা কমপ্লিট করব। তো ওয়েদার ম্যাপ আজকে এখানেই কমপ্লিট হয়ে গেল। আমরা অনেকগুলো পোর্শনে পার্টে ভাগ করে নিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন সব দেওয়া থাকবে, তোমাদের অসুবিধা হলে তোমরা দেখে নিও, আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।